কোকিল ডাকে গানের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নাই রে সে এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ঝিনু ছেলে বাঁশরি বাজায় হে ভাই দয়া করে শুনবেন গান করে শুনবেন গান সভাপতির নাম রফিকুল মিয়া সভাপতির নাম রফিকুল মিয়া গোগোরা কান্দি বাসস্থান লইয়া বাঞ্ছি দলের গান সভাপতির নাম রফিকুল মিয়া সভাপতির নাম রফিকুল মিয়া গোরা কান্দি বাসস্থান তারে লইয়া বাঞ্ছি দলের গান সভাপতি জিয়াউল মিয়া সভাপতি জিয়াউল মিয়া গোরা কান্দি বাসস্থান তাহারে লইয়া বাঞ্ছি দলের গান সভাপতি জিয়াউল মিয়া সভাপতি জিয়াউল মিয়া গোরা কান্দি বাসস্থান তাহারে লইয়া বাঞ্ছি দলের গান সেক্রেটারির নাম আব্দুল মিয়া সেক্রেটারির নাম আব্দুল মিয়া গোরা কান্দি বাসস্থান তাহারে লইয়া বাঞ্ছি দলের গান সেক্রেটারির নাম কবুল মিয়া সেক্রেটারির নাম কবুল মিয়া গোরা কান্দি বাসস্থান তাহারে লইয়া বাঞ্ছি দলের গান
বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান সুরের উস্তাদের নাম দুলাল মিয়া সুরের উস্তাদের নাম দুলাল মিয়া
প্রজাপতি আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজারা ওঠা বসা করে আমার আজ ভান্ডারে পরিপূর্ণ, কোনো কিছুই আমার অভাব নেই। তবু আমার প্রাণে আজ সুখী নেই, শান্তি নেই। ওগো মেহেরবানি খুদা, তুমি তো আমাকে একে একে সাতটি সন্তান দিয়েছ, কিন্তু দুনিয়ার আলো বাতাস কয়েক সেকেন্ডের বেশি তাদেরকে আমি আটকে রাখতে পারিনি খুদা। ওগো খুদা মেহেরবান, এবারে হই তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও, না হয় সন্তানের সুখের জ্বালা আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যাও খুদা, আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যাও। আমি আর এই দুঃখ যন্ত্রণা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না খোদা, বেঁচে থাকতে চাই না। জাহাপনা এমনই ভাবে ভেঙে পড়লে আপনি চলবেন কেমন করে? হুজুর সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হুজুর সাহেব। একে একে সাতটি সন্তান লাভ করেও আমি সন্তানের সুখে জড়িত, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হুজুর সাহেব, আমি যে আর কিছুতেই ধৈর্য ধরতে পারছি না। হায়াত মৌত ইজিক দন দলত সবই ওই একজনের হাতে জাহাপনা। অযথা ভেবে চিনতে নিজেকে আর অসুস্থ করে তুলবেন না। আমার জীবনে যে আর কোনো সুখী নেই, শান্তি নেই হুজুর সাহেব, আমার জীবনে যে আর কোনো সুখ শান্তি নেই। আর অনেক হয়ে গেছে, আপনি এবার যান, একটু বিশ্রাম গ্রহণ করুন গিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না, জাহাপনার সন্তান পর্ষা পুরো মুহূর্ত মঞ্জত আমি না হয়ে জেগে থাকবো। আপনি যান, একটু বিশ্রাম গ্রহণ করুন গিয়ে। ঠিক আছে, ঠিক আছে হুজুর সাহেব, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি হুজুর সাহেব, তাই তো আজ আমি আপনার যুক্তিকে মেনে নিলাম। একটি কথাই হাতে রাখবেন হুজুর সাহেব, আমার বেগম সাহেবার সন্তানের প্রসবের সংবাদ যেন সঠিক মতো আমার কানে পৌঁছায়। কি বাদশা, একে একে 7টি সন্তান আমি চাই পথে দিয়েছি, এবার 8টিকেও আমি সেই পথে দিব। আমার পুত্রের জন্য এই সিংহাসন পেতে হলে আমাকে তো তাই করতে হবে। যেমন করে হোক এই সিংহাসন আমি চাই। কাদির খা, আদেশ করেন জনাব। দাত্রীকে তুমি আজই করিয়েছ? জি হ্যাঁ, কিন্তু ওই জাতির দাবিতে আরো অনেক বেশি। যাও গিয়ে বলো এবার পুরো তাকে 100 শূন্য মনে দেব। আর তোমাকে তুমি তো জানো কাদির খা আমার কত বড়, আমার এই বুকে আশার কুকে আমি বেঁধে রেখেছি। এই বাদশাকে নিঃসন্তান রাখতে না বললে তার পূরণ হবার নয়, আর যেদিন পূরণ হবে সেদিন তুমি হবে এই রাজ্যের প্রধান উজির। সে আপনার অনুগ্রহ নয় বন্ধু, এটা তোমার পুরস্কার, আপনার মেহেরবানি। তাহলে যাও দাত্রীকে যে সংবাদটা দিয়ে এসো। ওগো দাঁড়াও, তুমি আর বাসার সন্তানগুলোকে তুমি আর হত্যা করো না। এসব তুমি কি বলছো কুলসুম?
একে একে বাদশার 7টি সন্তানকে তুমি গলা টিপে হত্যা করেছো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আর বাচ্চা সন্তানগুলোকে এইভাবে মেরো না, আমি তোমার পায়ে পড়ছি। ভুলে যাচ্ছ কেন কুলসুম তোমার নিজের পুত্রের ভবিষ্যতের কথা? আমার পুত্রের ভবিষ্যৎ ওই খোদার হাতে, কিন্তু তুমি আর এমন পাপ করো না। না কুলসুম, আমাকে যে তা করতে হবে। ওগো, তুমি আমার একটি কথা রাখবে? কি কথা? যদি বেগমের কন্যা সন্তান হয়, তুমি তাহলে তাকে হত্যা করবে না। তাতে তোমার লাভ। তোমার পুত্র যদি বাদশার কন্যাকে বিয়ে করে, তাহলে এই সিংহাসন তারই তো হবে। প্রস্তাবটা নেহাত মন্দ নয়। আর যদি পুত্র সন্তান হয়, আর তাহলে তাকে হত্যা না করে হয়তো কোন একটা মেয়ে সন্তানের সাথে বদল করে দিয়ে আসো। কোথায় পাওয়া যাবে এমন একটি মেয়ের সন্তান? সে ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। আজ রাতে ওই উজান গায়ের একটি চাষির মেয়ে হবে, আমি সেই সুযোগ নিয়ে তার সঙ্গে বদল করে দিয়ে আসবো। কাদের খা, তুমি বরং এখন এখান থেকে চলে যাও। কিন্তু ওই চাষি যদি তার কন্যা খেয়ে না দেয়? শোনো, উপযুক্ত বকশিশ দিলে এমনি দিয়ে দেবে। চলো এখন আমরা যাই। তাই চলো। কোথাকার জল আর কোথায় যায় করা? ওহ ওহ খোদা, এখন যে আমি কি করি, কোথায় যাই? আমার চোখে যার ঘুম আসছে না, আমি যেন শুনতে পাচ্ছি আমার বেগমের কান্না সুর। তাহলে কি আমার বেগমের সাহেবা বিপদে পড়েছে? না খোদা না, তুমি আমার বেগমের সাহেবাকে বিপদে থেকে রক্ষা করো খোদা, বিপদে থেকে রক্ষা করো। তো এখন পর্যন্ত সংবাদ নিয়ে আসছে না। প্রণাম জাহাপনা। শোনো দাত্রী, কি সংবাদ? দাত্রী কি সংবাদ? জাহাপনা, কন্যা সন্তান সম্পূর্ণ সুস্থতা। জি হ্যাঁ জাহাপনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হোগো খুদা, সত্যি আজ তুমি আমার প্রতি চোখ তুলে চাইলে আমার কাতরা তনাতে, তাহলে তোমার কর্ণগোচর হয়েছে খুদা। দাত্রী, তুমি যে আমাকে খুশির সংবাদ শুনিয়েছ, তার জন্য আমি তোমাকে আমার এই হাতের হীরার আঙ্গুরি দান করলাম। যাও দাত্রী যাও, এই মুহূর্তে খাজানজিকে জানিয়ে আসো আমার রাজ ভান্ডারে থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই কাঞ্চন নগরের গরিব প্রজাদের মধ্যে বিতরণ করে দিবে। এই হচ্ছে প্রাচীর সার আদেশ। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। হে পড়ুয়ার দিগারে আলম, লাখো লাখো শুক্রিয়া তোমার দরবারে, লাখো লাখো শুক্রিয়া তোমার দরবারে। খুদা গো, হ্যালো, চাষার ছেলে গেল বাসার ঘরে, আর বাসার ছেলে এলো চাষার ঘরে। কই ওই রহিম বক্স জেগে আছো নাকি? রহিম হ্যাঁ। বক্স? আমি জেগে আছি। এ কি সেনাপতি সাহেব? হ্যাঁ, এই নাও তোমার ছেলে। আমার তো ছেলের ওই হুজুর, আমার কাছ থেকে আপনি মেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, ওই তুমি ছেলের বদলে মেয়ে পেলে। আর এই নাও 100 স্বর্ণ মুদ্রা, এটা তোমার পুরস্কার। সোনার টাকা? কিন্তু খবরদার, কেউ যদি জানতে না পারে এই গোপন রহস্যর কথা,
যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। কথাটা যেন তোমার মনে থাকে। ঠিক আছে সেনাপতি সাহেব, ঠিক আছে, আপনার এই গোপন তথ্যের কথা কেউ জানতে পারবে না। আমি তা যাচ্ছি, কথাটা যেন তোমার মাথায় রাখে। আমিও যাই, কিন্তু যাবার আগে গিন্নি, আরে ও গিন্নি, কি হয়েছে? গিন্নি এত গো, চেঁচামেচি করতেছো কেন? কপাল ফেটেছে। কি হয়েছে? এত এত বেবে করতেছো কেন? মেয়ের বদলে ছেলে পেয়েছি। তাই না, আমি কি করবো? এখন এই খুশি সংবাদ তোমাকে জানানোর জন্য আমাকে একটা গান শোনাও না গিন্নি। বুইরে বসো, গান গাও, গান শোনার শখ হইছে। তাই যেহেতু মনে চাইছে এটা গান শোনাই। ঠিক আছে, ওরে বৃষ্টি পড়ে টিপ টিপ, চলো ভিজবো দুজনা, আজ ভালোবাসার দিন, আমায় ভালোবাসো না। বৃষ্টি পড়ে টিপ টিপ, চলো ভিজবো দুজনা, বৃষ্টি পড়ে টিপ টিপ, চলো ভিজবো দুজনা, ভালোবাসার দিন, আমায় ভালোবাসো না, কাছে আসার দিন, আমার কাছে আসো না। তোমার তোরে জীবন যৌবন সতিতে পারি, সত্যি কইরা গো আমায় ভালোবাসবানে। তোমার তোরে জীবন যৌবন সপিতে পারি, সত্যি কইরা গো আমায় ভালোবাসবানে। মাথায় হাত রাইখা বলো আমায় বুইলা যাইবানি, মাথায় হাত রাইখা বলো আমায় বুইলা যাইবানি, ভালোবাসার দিন আমায় ভালোবাসো না, কাছে আসার দিন আমার কাছে আসো না। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, সত্যি কইরা গো আমায় বিয়া করবানি। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, সত্যি কইরা গো আমায় বিয়া করবানি। বুকে হাত রাইখা বলো আমায় সাইরা যাইবানি, বুকে হাত রাইখা বলো আমায় বুইলা যাইবানি, ভালোবাসার দিন আমার ভালোবাসো না, কাছে আসার দিন আমার কাছে আসো না। বৃষ্টি পড়ে চলো ভিজবো দুজনা, বৃষ্টি পড়ে চলো ভিজবো দুজনা, ভালোবাসার দিন আমার ভালোবাসো না, কাছে আসার দিন আমার কাছে আসো না, ভালোবাসার দিন আমার ভালোবাসো না, কাছে আসার দিন আমার কাছে আসো না। ঠিক আছে গিন্নি, এবার চলো তুমি আর আমি ওই অন্দরমহলে চলে যাই। হ্যাঁ, আমার বুড়া স্বামী, তাই চলো। এই 700 কালে গেল কই? আমি যে তার কোনো সন্ধানই খুঁজে পাইতাছি না। আজকে আহুক, আজকে ওর একদিন আর আমার যে কই দিন খাড়াইলাম। গিন্নি
ওদিকে আইসা সারের মতো গিন্নি গিন্নি করতেছে আও খালি ও গিন্নি কি কয় একটু শোনো বলি কি এত সারের মতো চেঁচাইতেছো কেন লাগে আরে বলি কোন রাজ্য থেকে কামাই করে আইছো এই নে গিন্নি আরে তুমি খেপছো কেন খেপি কি সাদে বলি কি পেটে খেলে পিঠে সয় বাদ দিবার মুরত নাই আবার কিলাবার ঠাকুর আরে এই অমন চিল্লাচিল্লি করছো কে এ বলি একটা সুখবর আছে বলতে পারো না কানার কি মাথা খাইছো নাকি আরে তাহলে শুনো এই আমাদের বাসার ঘরে না একটা মেয়ে হয়েছে তাতে তোমার কি হয়েছে নিজের ছেলে মেয়ে না খেয়ে সুখে মরছে আবার বাচ্চার ঘরে সুন্দর কন্যা সন্তান হয়েছে আর শুকাতে হবে না এই দেখো না এটা আমি কি এনেছি সোনার টাকা ও মা এটা আবার কি এটা খাঁটি সোনার টাকা বলি এটা তুমি কোথায় পেয়েছো এই বাসার বাড়িতে দান খয়রাত করছে দেখি এই নাও সোনার টাকা ও মা কি সুন্দর আরো আনবো তাই নিয়ে যাবো 8টা খুকি তুমি আর আমি পুরো 10 জনে মিলে 10টা সোনার টাকা নিয়ে যাবো তখন আঙ্গরে কি মজা হবে তুমি ঠিকই কইছো আমি গেলে লোকে বলবে কি বলো তো আরে লোকে কি বলবো এই ঘুমটাটা তুমি একটু ভালো করে টেনে নিও ঘুমটা বেশি টানলে যে আমার এই পিঠে কাপড় থাকো না আরে নাইবা থাকো তোমার পিঠের কাপড় যেই না রঙের তোমার পিঠ এই নুকে সোনার টাকা দিকে না তাকিয়ে তোমার এই সুরতের পিঠের দিকে তাকিয়ে থাকবো আরে শুনো দেখছো তো অনেক টাকার পয়সা নিয়ে আইছি এই একটু আনন্দ ফুর্তি করো না আজকে না তোমার খুব ভালো লাগছে আমার তাই না হ্যাঁ তোমার কথা হইনা আমি একবার ক্রাশ খেয়ে গেছি রে এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা ওরে এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না
তাহলে কি আনন্দ ফুর্তি তো অনেক করা হয়েছে, এবার চলো আমরা এই চলো, ঘরে ফিরে যাই। আমরা হ্যাঁ, ঘরে ফিরে তাই যাই। চলো। শোনো বেগম, চাঁদ কুমারী আমার এই ঘরে চাঁদের আলো নিয়ে এসেছে, ঠিকই যেন দেখতে শুনতে তোমার মতোই হয়েছে বেগম। হ্যাঁ জাহাপনা, খোদার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার চাঁদ কুমারী একটা ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে বেগম, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে মা চাঁদ কুমারীকে, মেয়েটি আমার দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, তাই তো উজিরি সাহেবের সঙ্গে আলোচনা করে বিবাহ দিবার ইচ্ছা প্রকাশ করতে হবে বেগম সাহেবা। মা 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 গো মা মা, তোমরা এখানে আর আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি। কেন চাঁদ কুমারী? জানো মা, আমি না মনে মনে স্থির করেছি ফুলবাগানে বেড়াতে যাব, তাই আমাকে দয়া করে একটু ফুলবাগানে যেতে দিন না। একই বলছো মা চাঁদ কুমারী, একই বলছো, তুমি আমার নয়নের মণি কলিজার টুকরা, তোমাকে আমি কোন যৌবনে তো বেড়াতে যেতে দিতে পারি না মা। না না পিতা, আমি যাবো আর আসবো, বুঝাও না আম্মাজান, আমাকে যেতে দেবে না তো? না, তোমাকে আমি কোন যৌবনে বেড়াতে যেতে দিতে পারি না মা। শোনো শোনো প্রাণের পিতা, বলি যে আপনারে কোন যৌবনে যাব আমি ঘুরিয়া বেড়াইতে গো। শোনো শোনো প্রাণের পিতা গো। দেখো বেগম, তোমার পাগলি বিয়ের কাণ্ড দেখো। আরে তোমার পাগলি বিয়ের কাণ্ড দেখো বেগম, এ কি করছিস মা? যাবো আর আসবো আমি, দেরি নাহি করব, দয়া করে দেন গো যেতে আমারে না তুমি গো। শোনো শোনো প্রাণের পিতা গো। আরে কি করছিস মা? আমি তোকে সেখানে যেতে দিতে পারি না রে মা, তুই সেখানে যাস না। না না, আমাকে যেতে দিতেই হবে। শোনো শোনো প্রাণের পিতা, বলি যে আপনারে আমি এখন ছোট নয় গো, বড় তো হইয়াছি গো। শোনো শোনো প্রাণের পিতা গো। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোমাকে তুমি আমাকে যেতে অনুমতি দিবে? প্রদান করছি, তুমি কোন যৌবনে যেতে পারবে, কিন্তু মা কোন যৌবনে একা যেতে পারবে না, সঙ্গে করে তোমার এই সখীদেরকে নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমার সঙ্গে আমার সখী যাবে। তাহলে এবার আমি আসি। আচ্ছা মা, আমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। বললাম তো আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমি যাব আর চলে আসব। আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ঠিক আছে ঠিক আছে, গেলাম তাহলে আমি। আচ্ছা, সকালে সকালে কিন্তু ফিরে এসো ঠিক মা। আছে।
আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। চলো বেগম, আমরা একটু ওই বাগানে থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। চলুন জল্পনা। আরে বাহ, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যাক, একটা একটা করে ফুল তুলে আমি মালা গাঁথবো। ইস, তুলতেই পারছি না। কি সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি। সখী, ওই যে দেখো, তোমার মনে ছিল বাঁশি বাজাতে বাজাতে এদিকে আসছে। কি? হ্যাঁ। কোথায়? কেন, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ সখী, তুই ঠিক বলেছিস। জানিস সখী, এই বাঁশির সুরে আমার মনটা যে পাগল হয়ে যাচ্ছে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে। আরে বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে। আরে তারে বাঁশার সুর শুনিয়া, তাহার বাঁশির সুর শুনিয়া লাজেতে মরি। প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। বাউরি হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা দোলে। সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে। বাউরি হাওয়ায় বাঁশির সুর নাইচা নাইচা দোলে। সুর শুনিয়া পরাণ আমার থাকে না আর ঘরে। মানা করো তুমি তারে বাঁশি বাজাইতে। আরে মানা করো তুমি তার বাঁশি বাজাইতে। আরে তারে যদি না পাই আমি, তারে যদি না পাই আমি মরবো যে লাজে। প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আমার প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। যা বইলাছে ওই আর বইল না রাজার দুলালি। আরে যা বইলাছে ওই আর বইল না রাজার দুলালি। আরে তোমার কথা শুই নাই আমি, তোমার কথা শুই নাই আমি লাজতে মরি। প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আমার প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। আমার প্রাণ সখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। এই সখী, হ্যাঁ, জানিস বাঁশির সুরে আমার মন যে আমি কিছুতেই ঠিক রাখতে পারছি না। সখী, বাঁশির সুরে মন হারিয়ে
দূর থেকে কি হাই হুতাশ করলে কিছু হবে? সখী বলে কি কাছে গিয়ে মনটা একটু হালকা করো। আমি আমি বরং একটু ওইদিকে ঘুরে আসি। ঠিক আছে তাড়াতাড়ি যা। ইস, এবার আমি সামনাসামনি গিয়ে দেখা করব। দূর থেকে প্রেম করলে কি হয়, কাছে যেতে হয়। দেখতে পাচ্ছি না কেন? এই যে শুনছেন? আরে তোমাকেই বলছি। আরে ও বাঁশিওয়ালা, মাঠের পথে কে যাও তুমি? শুই না যাও মোর কথা, কার নাম ধইরা বাজাও বাঁশি? কি বা তুমি করো রে, প্রাণ কান্দে তোমার লাইগা রে। এই যে বাঁশিওয়ালা, শোনো শোনো, মাঠের পথে কে যাও তুমি? শুনে যাও মোর কথা, কার নাম ধইরা বাজাও বাঁশি? কি ভাই তুমি করো রে, শোনো শোনো বাঁশিওয়ালা রে। ইস, কি সুন্দর দেখতে, মনে হচ্ছে তাকে জড়িয়ে ধরি। কোথায় তোমার বাহারি নাগর, কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা, বলো না মারে গো। শোনো শোনো বাঁশিওয়ালা গো। আমি তো সাহারি ছেলে, উঠান গায়ে থাকি, বাঁশরি বাজাইয়া সদাই মনের মানুষ ডাকি রে। আমি তো সারি ছেলে রে।
বলো নাগর বলো নায়া মারে গো শোনো শোনো প্রাণের নাগর গো তুমি আমার মোহনের রাজা আমি তোমার রানী সারা জীবন বাসবো ভালো তুমি আরো আমি গো শোনো শোনো প্রাণের নাগর গো আমি তো আহারের পানি বাসিয়া বেড়াই কে বাসিবে ভালো মোরে কেউ দে আমার নায়রে আমি তো আহারের পানি রে আমি ভালোবাসবো আমি তো আহারের পানি বাসিয়া বেড়াই কে বাসিবে ভালো মোরে কেউ যে আমার নায়রে আমি তো আহারের পানি রে তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া সারা জীবন থেকো তুমি আমার না পাশে গো শোনো শোনো প্রাণের নাগর গো সত্যি বলছো রাজকন্যা? সত্যি 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 জানো আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না আমি যে তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে কি বলে ডাকবো? কেন তুমি আমাকে চাঁদকুমারী বলে ডাকবে বাহ, আমি তোমাকে চাঁদ বলে ডাকবো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে কিন্তু তোমার নাম তো আমাকে বললে না আমার নাম কাজল। কি তোমার নাম? আমার নাম কাজল। বাহ কাজল আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল কাজল চাঁদকুমারী কাজল চাঁদকুমারী চাঁদকুমারী ওরে বাসিওয়ালা ওরে দিশনা রে আর জ্বালা আমি আছি রব চিরদাসী ও বাসিওয়ালা রে বাজায়ও না তোমার বিষের বাঁশি ওরে বাসিওয়ালা তুই যে গলার মালা ওরে বাসিওয়ালা তুই যে গলার মালা আমি আছি রব চিরদাসী ও
বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি। কদমেরই ডালে বসে বাঁশিটি যখন মারো টান ঘরে আমার মন বসে না চমকে ওঠে মন প্রাণ। কদমেরই ডালে বসে বাঁশিটি যখন মারো টান ঘরে আমার মন বসে না চমকে ওঠে মন প্রাণ। ওরে বন্ধু কালা চান তুই যে আমার জানের জান ওরে বন্ধু কালা চান করিস না আর পেরেশান মন্দ বলবে দেখলে পাড়ার লোকে ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি। সময় সময় মানো না বাঁশি তুমি মারো টান ঘরে আমার মন বসে না কেঁদে ওঠে মন প্রাণ। সময় সময় মানো না বাঁশি তুমি মারো টান ঘরে আমার মন বসে না কেঁদে ওঠে মন প্রাণ। ওরে বন্ধু কালা চান তুই যে আমার জানের জান ওরে বন্ধু কালা চান তুই যে আমার জানের জান তোরে ছাড়া থাকবো কেমন করে ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি। ওরে বাঁশিওয়ালা তুই যে গলার মালা ওরে বাঁশিওয়ালা তুই যে গলার মালা আমি আছি থাকবো চিরদাসী ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি ও বাঁশিওয়ালা রে বাজাইও না তোমার বিষের বাঁশি। কাজল চলো অনেক দেরি হয়ে গেছে এবার আমরা ঘরে ফিরে যাই কি বলো? আমার গরুর পাল যে অনেক দূরে চলে যাবে। আরে যাক না চলো তো লা 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 লা।
ওজির সাহেব, আমার এই বিশাল কাঞ্চন নগরের হিন্দু মুসলিম প্রজা সাধারণ কোথায় কিভাবে দিনাদিবাদ করছেন তাই আমি জানতে চাই ওজির সাহেব। এই নিয়ে আপনি চিন্তা করবেন না জাহাপনা, এই আজারা খুব সুখেই আছে জাহাপনা। আজ বেশ কিছুদিন যাবত এই সৈন্য বিভাগের সেনানায়কদের মাঝে কি জানি একটা গোলযোগ সৃষ্টি হয়েছে। এর কারণ এই কাদির খার বর্ষতা, অর্থাৎ কাদির খার বর্ষতা এখন আর সেনানায়কেরা মেনে নিতে চাচ্ছে না। একই বলছেন ওজির সাহেব, একই বলছেন সেনাপতি কাদির খার বর্ষতা যদি মেনে না নেয় তাহলে আমার রাজ্য চলবে কেমন করে? কারণ এই কাদির খা এখন বিদ্ধ হয়েছে। এই প্রথমত তার দৈহিক দুর্বলতা, তৃতীয়ত তার মানসিক কমজোরি, তৃতীয়ত নৈতিক পরিবর্তন। কাদির খা সেনাপতির কাছে থেকে যে আমি শুনতে পারলাম তা কি সত্য না মিথ্যা তাতে আপনার বক্তব্য কি কাদির খা? জাহাপনা, ওই ওজির সাহেব যা বর্ণনা করেছে তা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি বিদ্ধ হয়েছি, এই দুটি বাহুতে এখনো তরোয়ারি ধরার মতো আমার প্রচুর শক্তি আছে। বটে কাদির খা, আমি আপনার বাহুবল সহযোগে দেখতে চাই কাদির খা। আমিও প্রস্তুত জাহাপনা। ওজির পুত্র উস্তমের সঙ্গে আপনার এক্ষুনি অস্ত্র চালানোর পরীক্ষা আমি সচক্ষেই দেখতে চাই। আমিও প্রস্তুত জাহাপনা। এই কে আছিস? ওজির পুত্র উস্তমকে দরবারে পাঠিয়ে দে। বন্দর সালাম শাহী দরবারে পৌঁছে আলিজা। বলুন সম্রাট, আমাকে কিসের জন্য স্মরণ করেছে? রস্তম, আজ এই সেনাপতি কাদির খানের সঙ্গে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা দেখতে চাই। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জনাব। একটি কথা ইয়াদে রাখবেন সেনাপতি কাদির খান, আজ যদি উস্তমের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হন তাহলে আজীবন উস্তমের অধীনস্থ হয়ে আপনাকে চলতে হবে। আদেশ শিরোধার্য। আমিও তাহলে প্রস্তুত। ঠিক আছে সেনাপতি সাহেব, ঠিক আছে, আমিও প্রস্তুত। আমিও দেখতে চাই আপনার বাহুতে কত শক্তি। এই মুহূর্তে সেই শক্তির পরীক্ষা হয়ে যাক। তাহলে সেনাপতি কাদির খান সসম্মানে তোর বাড়িটা হাতে তুলে নেন। ক্ষমা করুন জাহাপনা, যে তরোয়ালি আমার হাত থেকে পড়ে গেছে এই কাদির খার স্পর্শ করব না। বিরচিত বাক্যের অর্থে কাদির খা। এসব আপনি কি বলছেন এই কাদির খা? জাহাপনা, আমি আর চাকরি করব না। আমি চাকরি থেকে ইস্তফা দিলাম জাহাপনা। কিন্তু আপনি আরো একটু ভেবে চিন্তে দেখুন কাদির খা,
ভাবনার আর অবকাশ নেই জাফনা। ওই গোলামের যে আজাদি আমার কাম্য। আমি আজ থেকে রাজ্যের একজন সাধারণ নাগরিক। বিদায় জাফনা, বিদায় বিদায়। তুমি চেয়েছো কেন অষ্টম? তুলে নাও তোমার আজ দায়িত্ব। সত্যি সত্যি রুস্তম, তোমার এই বীরত্বের প্রশংসা না করেই পারছি না। আজ তুমি কাদির খাঁর সঙ্গে যুদ্ধ করে যে সাহসিকতার পরিচয় দেখিয়েছ, তার জন্য আমি তোমার হাতে তুলে দিচ্ছি আমার এই শাহী সম্মানিত পুরস্কার। আজ থেকে তুমি আমার এই বিশাল কাঞ্চননগরের বীর বাহাদুর সেনাপতির দায়িত্ব পালন করবে। ঠিক আছে জনাব, ঠিক আছে। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি বর্ষ করে প্রতিজ্ঞা করে বলছি, আজ আপনি আমাকে কাঞ্চননগর রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে যে সম্মান আমাকে করেছেন, আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনার রাজ্যের মান রক্ষা করতে পারি, মান রক্ষা করতে। আপনি এখন আসতে পারেন নজির সাহেব। আমাকে একটু ভাবতে দেন নজির সাহেব, আমাকে একটু ভাবতে দেন। ওই সেনাপতি কাদির খাঁ যেন কিসের আগে অসভঙ্গিতে দিয়ে চলে গেল, তাহলে কি আমি বিচারে ভুল করেছি? না খুদা না, আমি যদি সত্যি সত্যি বিচারে ভুল করে থাকি তাহলে তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও খুদা, ক্ষমা করে দিও। এই বুঝলে কলসম, এই সবই হলো রাজনীতি। এই কাদির খাঁকে অপসারণ করা ছিল আমার দ্বিতীয় পর্যায়। এবার আমি তার সাফল্য মণ্ডিত করেছি। কিন্তু কাদের খাঁ যদি আপনার বিরুদ্ধে আচরণ করে সমস্ত রহস্য ফাঁস করে দেয়, তা পারবে না। এই কাদির খাঁর মুখ আমি চিরতর বন্ধ করে দেব। এবার আমার তৃতীয় পর্যায়ে হলো চাঁদ কুমারীর সঙ্গে উস্তুমের বিবাহ। কিন্তু বাসা কি এত সহজে রাজি হবেন? বেগম তো উস্তমকে নিশ্চয় চোখে দেখেন। ওই বেগমের ইচ্ছা আর বাদশার স্বীকৃতি আমি একসাথে করাইতে করবো গোসলো। আচ্ছা দেখি এই চরকি কোন দিক থেকে কোন দিকে গড়ে। চলো গোসলো। কাজল, জানো কাজল, তোমার বাঁশির সুর আমার বড্ড ভালো লাগে। সত্যি বলছো চাঁদ? হ্যাঁ, এমন মধুর বাঁশির সুর আমি কোনো দিন শুনিনি। আচ্ছা বলো তো, তুমি এমন মিষ্টি বাঁশির সুর কোথায় শিখেছো? আমার বাবজি পাহাড়ি সর্দারের কাছে। পাহাড়ি সর্দার তোমার বাবজি হয়? না চাঁদ, সে আমার পালক পিতা। আমার পিতার নাম ছিল রহিম বক্স। তাই নাকি? আমার যখন 6 বছর বয়স, তখন বসন্ত রোগে আমার বাপ মা 2 বোন সহ মারা যায়। সে কি? পাহাড়ির সর্দার ছিলেন আমার বাবার বন্ধু, তিনি আমার লালন পালনের ভার গ্রহণ করেন। কাজল, তার ওখানে আমি এতটুকু বড় হয়েছি। কাজল, তাহলে তো তুমি বড্ড দুঃখী কাজল। দুঃখের মাঝে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসে? কাজল, কাজল, হল কি গো রাজকুমারী, বলি কি তোমাদের ভালোবাসার গল্প কি শেষ হলো? এই ওই বেলা তুই আবার বয়ে চলে গেছে। এসেছিস? যাই, আমি চললাম। এই শোন 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 শোন, যাস নে সখী। আমিও যে তোর সাথে যাব, কিন্তু একটু সময় দে না। ও, আর একটু গল্প করো। কাজল, এবার যে আমাকে যেতে হয়, তুমি থাকো, আমি গেলাম, আবার কালকে দেখা হবে। আগামীকাল তুমি আসবে? অবশ্যই আসবো। এখন আমি যাই। আচ্ছা যাও। গেলাম কাজল, চল সখী চল। চুপি চুপি আহাইছো বন্ধু, বৈশয় আমার পাশে, তোমার সনে কইব
চুপি চুপি আইস বন্ধু রে। চাঁদকুমারী, 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 তোমার উপর শিখায় চাঁদের আলোর মতো স্নিগ্ধতা থাকলেও তোমার অন্তরে আগুনের মতো দগ্ধ করে চলেছে। কিন্তু প্রিয়সী, আর কতকাল তোমাকে কাছে পাবার জন্য আমাকে উপেক্ষা করে চলতে হবে? ছলে বলে কোলে কৌশলে আমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তোমাকে আমার তাইলে কি আর পাওয়া যায় সবকিছু সেনাপতি সাহেব? কিন্তু কিন্তু আমি পেতে চাই। তুই এসব কি বলছিস? উল্লু কি বলেন আর বাল্লু কি বলেন? ওই আপনি তো বহলে বসে চাঁদ কুমারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর ওই চাঁদ কুমারী কিনা মাঠে মাঠে প্রেমের মধু মধু পিলিয়ে বেড়াচ্ছে। মজনু! কোথাকার কোন চাষার বাচ্চা, কার এত বড় সাহস আমার ভালোবাসা, আমার কামনার বস্তুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়? প্রয়োজন হলে ওই বাদীর বাচ্চাকে আমি নিজ হাতে খুন করে ফেলবো। কোথায় থাকে বল? ওই উদানি গায়ে দেখতে শুনতে ঠিক একেবারে আজপুত্রর মতো মতো। আরে তার বাঁশির সুরে আমারই যে পরানটা উড়িয়া যাই। মেকআপ ম্যান ভাই, কথাটা কি তুই মেকআপ ম্যান সত্য বলছিস? চাঁদকুমারী কি সত্যি ওই ছোট লোক কমজাত চাষার বাচ্চার কাছে যায়? শুধু কি যাই? হ্যাঁ, রে চাঁদকুমারী একেবারে বড়া 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 ডুবে। আচ্ছা, আমিও দেখে নেব কত ধানে কত চাল। সামান্য একটা চাষার বাচ্চার এত বড় সাহস আমার ভালোবাসা, আমার কামনার বস্তুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে? না না, তা হতে পারে না। এই বীর বাহাদুর সেনাপতি রুস্তম আলী এত সহজে ছেড়ে দেবে না। কিন্তু একটি কথা ইয়াদ রাখিস মজনু, যদি তোর কথা সত্য হয় তাহলে তোকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। আর একটি কথা ইয়াদ রাখবি, যদি তোর কথা মিথ্যা হয় তাহলে চাপকিয়ে চাপকিয়ে তোর পিঠের ছাল তুলে নেব। হারাম জাদা, চলে আমার সাথে একবার দেখে আসি ঘটনাটা সত্য কিনা মিথ্যা। কি তার বিশ্ব হারামি যদি সামনে না ভাই, কি তো আমার মাথাটা একেবারে খাইয়া খায়ালাবো। সাক্ষীরা থাকলেন যদি ভবিষ্যতে খায়ালা, এটা কিন্তু সাক্ষীরা দিবেন। খোদা খোদা গো, বাদশার হারানো পুত্রটাকে যে আমাকে যে খুঁজে বের করতে হবে। খোদা, ও খোদা মেহেরবান, আমি জীবনে অনেক পাপ করেছি। হত্যের নুবে যার নুন খেয়েছি, তার সাথে যে আমি বেইমানি করেছি। খোদা, অনুতাপের আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। খোদা, ও খোদা,
বাসার ছেলেটাকে যদি আজ আমি ফিরিয়ে দিতে পারতাম খোদা, তাহলে হয়তো আমার পাপের বোঝাটা কিছুটা হলেও হালকা হয়তো খোদা। এই তো এখানে তো রহিম বক্সের বাড়ি ছিল, এখানে তো বাড়িঘর কিছুই দেখা যায় না। কই গেল রহিম বক্স? হ্যালো, ওই তো দেখা যাচ্ছে একটা লোক। তাকে আমি জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই শোনো। আমাকে ডাকছেন? জি হ্যাঁ, এখানে যে রহিম বক্স নামে একটা লোক ছিল, সে কোথায় আছে তুমি কি জানো ভাই? রহিম বক্স তো মারা গেছে সে 8 বছর আগে। তার ছেলে বউ সুদ্ধা একেবারে নির্বংশ হয়ে গেছে। তার বংশের কি কেউ বেঁচে নাই? একটা ছেলে নাকি বেঁচে আছে। ছেলেটি কোথায় আছে তুমি কি জানো ভাই? শুনেছি রহিম বক্সের বন্ধু পাহাড়িয়ার সর্দার নাকি ছেলেটাকে নিয়ে গিয়েছিল। এখন সে আছে কিনা তা আমি জানি না। আচ্ছা ভাই, তাহলে তুমি যাও। আসি ভাই। ও খোদা মেহেরবান, কোথায় খুঁজে পাবো আমি বাদশার হারানো পুত্রটাকে? ওকে যদি আমি খুঁজে না পাই, আমি কি জবাব দিবে ওই বাদশার কাছে? না না, আমাকে যে দাঁড়িয়ে থাকতে চলবে না। আমি পাহাড়িয়া সর্দারের কাছে একবার খোঁজ নিয়ে আসি। মাঠে মাঠে বাজায় বাঁশি, আমি মাঠের চাষি। মোহনবাসীর সুরে ফুটাই ফুটা ফুলের হাসি রে। মাঠে মাঠে বাজায় বাঁশি রে। আমি মাঠের চাষি, মোহনবাসীর সুরে ফুটাই ফুটা ফুলের হাসি রে। আমি তোমাদের চাষি রে। মাঠে মাঠে বাজায় বাঁশি, আমি মাঠের চাষি। মোহনবাসীর সুরে ফুটাই ফুটা ফুলের হাসি রে। মাঠে মাঠে বাজায় বাঁশি রে। মাঠে মাঠে বাজায় বাঁশি, আমি মাঠের চাষি। মোহনবাসীর সুরে ফুটাই ফুটা ফুলের হাসি রে। আমি তোমাদের চাষি রে। কার পরাণে দুলা লাগে, নদীর পানি জাগে। জানি নরা মোর গান শুনে, কোন রূপসী আসি রে। আমি
পরানে দুলা লাগে নদীর পানি জাগে জানি নরা মোর গান শুনে কন্ড বসি আসি রে আমি তোমার ঠের চাষি রে। যুবক, তুমি কি এই গায়ে থাকো? জি না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। তুমি এখানে কি করো? এখানে আমি গরু চড়াই। কেন? ওই তোমাদের কি চাকর নেই? না, আমি তো চাষারি ছেলে। চাষারি ছেলে? ওই চাষার ছেলের এত রূপ? কিছু বলছেন আমাকে? হ্যাঁ, তোমার নাম কি বাবা? আমার নাম কাজল। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ের সর্দারের ছেলে তুমি? হ্যাঁ। বাবাকে আপনি চেনেন? হ্যাঁ, কোনো দরকার বশত ওই তোমার বাবার কাছে আমি যাচ্ছি, তুমি আমাকে নিয়ে যাবে বাবা? বেশ, তো তাই চলুন। তাই চলো। বাপজি, বাপজি, আরে ও বাপজি, জলদি এসো বাপজি। আরে কাজল, তুই সকাল সকাল ফিরে এলি বাপ। এই লোকটি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে বাপজি। এ কি, আপনি সেনাপতি কাদের খান না? হ্যাঁ সর্দার, আমার পূর্ব পরিচয় আমার তাই ছিল, কিন্তু বর্তমানে এখন আমি তোমাদের মতো একজন সাধারণ নাগরিক। কিন্তু আপনার এই হালত হইল কেন সেনাপতি সাহেব? কর্ম ফিরে আজ আমার এই দুরবস্থা। বিষয় আশায় যা ছিল ওই চাকরিতে ইস্তফা দিবার পর আমার যে সব কিছু ধ্বংস হয়ে গেছে। ওহ, বড্ড দুঃখের কথা আছে সেনাপতি সাহেব। আমি যে আজ নিরাশ্রয়, মাথা গোজার মতো আমার থান নেই। তুমি তুমি আমাকে আশ্রয় দিবে পাহাড়িয়ার সর্দার? নিশ্চয় দিব। এখন থেকে আপনি আমার হেকানে থাকিবেন। আমি আমি তোমার ছেলেকে তোমার লোকজনকে আমি যৌথ বিদ্যা শিক্ষা দেব। বাহ, চমৎকার হবে বাপজি, আমি যুদ্ধবিদ্যা শিখবো। নিশ্চয় শিখবে কাজল, নিশ্চয় শিখবে। যদি যুদ্ধবিদ্যা তুমি না শিখো তাহলে তুমি ওই শয়তানের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে কেমন করে? বেশ, হাস হতে তুমি আমার ভাই আছো। কাজল, তুই একে কাকাজি বলে ডাকবি। আচ্ছা বাপজি। চলো ভাই, তুমি বিশ্রাম করিবে। তাই চলো, তাই চলো কাকাজি। বীর বাহাদুর সেনাপতি রুস্তম, তোমার কি অভিযোগ? বলতে সাহস পাচ্ছি না জনাব। নির্ভয় বলো বীর বাহাদুর সেনাপতি রুস্তম, নির্ভয় বলো আমি তোমাকে অভয় দান করছি। কসুর মাফ করবেন জনাব, সামান্য একটা ছোট লোক কমজাত চাকরের ছেলের সঙ্গে রাজকুমারীর অবাধ মেলামেশাটা শুধু অপরাধী নয় জনাব, রাজবংশের চরম অপমানও বটে জনাব। সেনাপতি রুস্তম, তোমার এই সাহসে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার এই সম্মুখে দাঁড়িয়ে আমার রাজকন্যার নামে আমার মিথ্যা কলঙ্ক কথা বলছো। তুমি জানো রাজকন্যার নামে আমার মিথ্যা কলঙ্ক কথা বলা আর তার মৃত্যুকে ডেকে আনার সমান কথা। জনাব, রাজকুমারীর কলঙ্কের কথাটা এখন লোকের মুখে মুখে শোনা যাচ্ছে জনাব। খামোশ বেয়াদব! কে বলেছে এমন হীন কথা? কে বলেছেন? আমি সেই শয়তানের জীবটাই কেটে
জনাব, জীব তার একটি দুটি নয়, জীব কাটতে হলে এ রাজ্যের শত শত মানুষের জীব কাটতে হবে জনাব। আমি তার প্রমাণ চাই। আমি সচক্ষে দেখে এসেছি জনাব। আমি নিজের চোখে না দেখলে তা কিছুই বিশ্বাস করতে পারছি না। হুকুম দিন সম্রাট, হুকুম দিন। প্রয়োজন হলে সেই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে বন্দি করে আনি জনাব। আমি তোমাকে এই মুহূর্তে আদেশ প্রদান করছি, ওই কমজাত ছোট লোক চাষার বাচ্চাটাকে যেখানে থেকেই পারো, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে থেকেই পারো, সারা দেশে তন্ন তন্ন করে খুঁজে বন্দি করে নিয়ে আসবে আমার রাজ্য দরবারে। আমি সেই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে নিজে হাতে হত্যা করব। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনার কথা মতো এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব সেই ছোট লোক কমজাত চাষার বাচ্চার সন্ধানে। সমস্ত শহর বন্দর গ্রামগঞ্জ জল তল তন্ন তন্ন করে খুঁজে বের করে শৃঙ্খলিত করে চুলের মুঠি ধরে আপনার দরবারে নিয়ে আসবো জনাব। দাঁড়াও সারাদিন স্তম দাঁড়াও। একটি কথা ইয়াদ রাখো বীর বাহাদুর সেনাপতি রুস্তম, আজ যদি তুমি ওই কমজাত ছোট লোক চাষার বাচ্চাটাকে বন্দি করে আমার রাজ দরবারে এনে দিতে পারো, তাহলে আমি আমার রাজ ভান্ডার থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কার দেব। আর যদি ব্যর্থতার পরিচয় দাও, তাহলে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলে এই বাচ্চা নাতিশা তোমাকে ক্ষমা করবে না। আরে আমার হাতের শাড়িত তোর বাড়ি তোমার কলিজায় বসিয়ে দেব। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনার কথা মতো এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাব সেই ছোট লোক আমজাদ চাষার বাচ্চার সন্ধানে। সেই চাষার বাচ্চাকে যদি আমি শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করতে পারি, তাহলে আমি নেব আপনার কাছ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর যদি তাকে ধরে আনতে না পারি, এই বান্দার বান্দা সেনাপতি রুস্তম আলী নিজের জান কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। অসহ্য অসহ্য অসহ্য! বীর বাহাদুর সেনাপতি রুস্তমের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি লোক সমাজে মুখ দেখাবো কেমন করি? না না না, ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে যেমন করে হোক তার ব্যবস্থা আমাকে করতেই হবে। কাজল, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। গুনগুনায় যাও রে ভ্রমর, কোথায় তুমি যাও, কোন বা ফুলের ভ্রমর তুমি, কোন বা মধু খাও গো, বলো 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 না করবো। গুনগুনায়ে যাও রে ভ্রমর, গুনগুনায়ে যাও রে, কোন বা ফুলে ভ্রমর তুমি, কোন বা মধু খাও রে, শোনো শোনো প্রাণের নাগর রে।
বনের ভ্রমরামি ফুলের বনে যাই তাই নাকি? মনের মতো ফুলটি পেলে মধু তবে খায় রে অচিন বনের ভ্রমরামি রে রানী কোথায়? অচিন বনের ভ্রমরামি ফুলের বনে যাই তাই নাকি? মনের মতো ফুলটি পেলে মধু তবে খায় রে অচিন বনের ভ্রমরামি রে তুমি তো নিষ্ঠুর ভ্রমর কোনবা প্রাণে চাও ফুলের মধু শেষ হইলে ফিরে না চায় গো শোনো শোনো প্রাণের নাগর গো আমি তোর শিখ ভ্রমর রসের বিকারি রজনী গুরি ফিরি রসের সন্ধান করি রে আমি তোর শিখ ভ্রমর রে আমি তোর শিখ ভ্রমর রসের বিকারি তিন রাজনী গুরি ফিরি রসের সন্ধান করি রে আমি তোর শিখ ভ্রমর রে আমি তোমার প্রেমের পাগল রে কুমারী বলো আমার কি মনে হয় জানো কি মনে হয়? আমার মনে হয় তুমি ওই আকাশের চাঁদ হতে আর আমি যদি নদীর পানি হতাম ইস তাহলে কি হতো বলো তো? তাহলে আমাদের এই গোপন মিলনের কথা কেউ জানতে পারতো না তাই নাকি? আচ্ছা তাহলে চলো না আমরা তাই হয়ে যাই। দূরে পাগলি মানুষ কি কখনো ওই আকাশের চাঁদ আর নদীর পানি হতে পারে? কেন? আমি হব লাইলি আর তুমি হবে মজনু। চলো আমরা নদীর তীরে ঘুরতে যাই। ঠিক আছে। সমস্ত শহর বন্দর গ্রামগঞ্জ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও কোথাও সেই ছোট লোক কমজাত চাষার বাচ্চার সন্ধান করতে পারলাম না। না তাহলে কি বীর বাহাদুর সেনাপতি রস্তম আলীকে শূন্য হাতে ফিরে যেতে হবে? না না, তা হতে পারে না। আমি আরেকটু এগিয়ে দেখি। ঠিক সময়ে এসেছি।
এবং দুজনকে একসাথেই পেয়েছে। এখন তুমি আমার বন্দী। একই একই রস্তম, তুমি তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি রাজকুমারীর জীবন সঙ্গীকে বন্দী করে রাস্তার পারে নিয়ে যেতে। রস্তম, চুপ করো। তোমার তোমার কি সাধ্য আছে তাকে বন্দী করবার? শোনো চাঁদ কুমারী, আমি এখানে এসেছি তোমার পিতা মহামান্য বাদশাহ নাসিরের আদেশে। তোমার কথাই আমি এই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে এখান থেকে রেখে যেতে পারি না। অসম্ভব। এই তুই এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে বন্দী করে ফেল। তাই করছি জনাব, তাই কর। গ্রেপ্তার করতে হবে না, কোথায় যেতে হবে তাই বলো। ও বড্ড তেজ দেখছি একটা ছোট লোক কমজাত চাষার বেটা। চুপ করো। বৃথা কোনো বাক্যবের দরকার নেই, পালন করো তোমার রাজার আদেশ। শোন চাষার বাচ্চা, রাজ দরবারে গেলে বুঝতে পারবি কত ধানে কত চাল। শোন প্রহরী, এখানে দাঁড়িয়ে না থেকে আমার হুকুম সুন্দর সুষ্ঠুভাবে তামিল কর। এই মুহূর্তে এই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে বন্দী কর। আমাকে আমাকে প্রয়োজন হলে গ্রেপ্তার করো, আমার কাজলকে নয়। আপনাকে গ্রেপ্তার করার পরোয়ানা আমার নেই। যদি আপনাকে গ্রেপ্তার করার পরোয়ানা আমার থাকতো তাহলে আপনার মতো শাহজাদিকে চুলের মুঠি ধরে রাস্তার পারে নিয়ে যেতাম। সৈনিক, আমি আর সহ্য করতে পারছি না, আমার ধমনী রক্ত টকটক টকটক করছে। এই মুহূর্তে এই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে শৃঙ্খলিত করে রাস্তার পারে নিয়ে চল। জাহাপনার সম্মুখে আগামীকাল তার চরম বিচার হবে।